আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে আজকে লাইভ ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে লাইভটি দিয়ে শুরু করতে যাচ্ছি অর্থাৎ হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স এবং কি নির্ণায়ক দিয়ে আমরা আজকে ক্লাসটি শুরু করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখব ম্যাট্রিক্স কি এবং ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি এবং ম্যাট্রিক্স কোথায় ব্যবহৃত হয়, অর্থাৎ আসলে ম্যাট্রিক্সটার বাস্তব জীবনে কোথায় প্রতিফলন ঘটে সেটা দেখব। ঠিক আছে, প্রথমে আমরা ম্যাট্রিক্সের ডেফিনেশনটা দেখব। ম্যাট্রিক্স ম্যাট্রিক্স তাহলে খেয়াল করি, ম্যাট্রিক্স একটি কলাম এবং সারির দ্বারা গঠিত একটি আয়তাকার বা কি বর্গাকার বিন্যাস। ম্যাট্রিক্সকে ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা ম্যাট্রিক্সের ডেফিনেশনটা দেখব, অর্থাৎ সংজ্ঞাটা কি আমি যদি ধরতে পারি A11 A12 A13 A21 A22 A23 এবং A31 A32 A33। এটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে অর্থাৎ ম্যাট্রিক্সকে ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট এবং অর্থাৎ এই চিহ্ন এই প্রতীকগুলা দ্বারা ম্যাট্রিক্সে কি করা যায়, অর্থাৎ ব্যবহার করা যায়। ম্যাট্রিক্সের ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এবং কি এই চিহ্ন দ্বারা অর্থাৎ মডুলাস চিহ্ন দ্বারা ম্যাট্রিক্সকে প্রকাশ করা যায়। ঠিক আছে, তাহলে ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি, মূল ডেফিনেশনটা কি, আমরা ম্যাট্রিক্সকে অর্থাৎ এই যে ম্যাট্রিক্সকে এইভাবে সোজাসুজি এটাকে আমরা বলতে পারি রো রো অর্থাৎ এটাকে বলা হয় কি সারি, অর্থাৎ এটাকে বলা হয় সারি এবং উপর থেকে নিচের দিকে। তাহলে এখানে প্রথমে একটা রো, এটাকে আমরা R1 ধরতে পারবো, এটাকে আমরা R2 ধরতে পারবো, এটাকে আমরা R3 ধরতে পারবো। অর্থাৎ বাম থেকে ডান দিকে এদেরকে বলা হয় রো অর্থাৎ সারি, উপর থেকে নিচের দিকে। অর্থাৎ আমি যদি এভাবে চিন্তা করি C1 C2 এবং কি C3, অর্থাৎ এখানে কয়টি তিনটি সারি, অর্থাৎ এইভাবে বাম থেকে ডান দিকে এক লাইন, দুই লাইন এবং তিন লাইন, এরকম বাম থেকে ডান দিকে প্রত্যেকটা লাইনকে সারি বলা হয়, প্রত্যেকটা লাইনকে কি বলা হয় সারি। এবং উপর থেকে নিচের দিকে প্রত্যেকটা লাইনকে কি বলা হয় কলাম। তাহলে আমরা এদেরকে কি বলতে পারি, উপর থেকে নিচেকে অর্থাৎ কলাম, এটা বাংলায়ও বলা হয় কি কলাম। আমি আবার রিপিট করতেছি, অর্থাৎ ম্যাট্রিক্সের মূল ডেফিনেশনটা কি, কতগুলো ভুক্তি বলতে বোঝাচ্ছে এই যে আমরা এখানে 9টা ভুক্তি নিছি, 9টা, 1টা 2টা 3টা, অর্থাৎ এইভাবে কয়টা নিলাম 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ এদেরকে প্রত্যেকটিকে একটিকে বলা হয় কম্পোনেন্টস বা কি ভুক্তি বা কি এন্ট্রি, ভুক্তি বা কি এন্ট্রি। অর্থাৎ কতগুলো ভুক্তি বা এন্ট্রি নিয়ে সারি এবং কলামের ন্যায় আয়তাকার বা বর্গাকার বিন্যাসকে কি বলা হয় ম্যাট্রিক্স। তাহলে এখানে তিনটি সারি তিনটি কলাম, অর্থাৎ সমান সারি এবং সমান কলাম হলে এটা বর্গ ম্যাট্রিক্স। আর যদি কি হয় সারির সংখ্যা এবং কলাম সংখ্যা সমান না হয় তাকে কি বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। যেমন ফর এক্সাম্পল, আমরা যদি আয়তক্ষেত্র অঙ্কন করি, অর্থাৎ বর্গ মানে 4টি বাহু সমান, আবার আয়তক্ষেত্র মানে কি সমান্তরাল দুটি বাহু সমান, অর্থাৎ এই বাহু সমান হবে, এই বাহু সমান হবে, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু হয় সমান। তো ঠিক সেমভাবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা বর্গাকার বা আয়তাকার বিন্যাস হতে পারে, অর্থাৎ বর্গাকার বা আয়তাকার বিন্যাস হতে পারে। সেজন্য সঠিক ডেফিনেশনটা এই যে এখানে A11 A12 A13, আমি যেখানে 9টি কম্পোনেন্টস, এদেরকে বলা হয় কম্পোনেন্টস বা উপাদান অথবা এন্ট্রি বা কি বলা হয় ভুক্তি, এন্ট্রি বা ভুক্তি। এই যে কতগুলো ভুক্তি বা এন্ট্রি নিয়ে সারি এবং কলামের সমন্বয়ে গঠিত
আয়তকার এবং হচ্ছে বর্গাকার বিন্যাসকে ম্যাট্রিক্স বলে। এটি হচ্ছে ম্যাট্রিক্সের ডেফিনেশন। ক্লিয়ার? তাহলে ম্যাট্রিক্সের ডেফিনেশন কি? কতগুলো বুক্তি নিয়ে সারি এবং কলামের সমন্বয়ে আয়তকার বা এবং হচ্ছে কি বর্গাকার বিন্যাস। আমরা ম্যাট্রিক্সের ডেফিনেশনটা জানলাম, অর্থাৎ ম্যাট্রিক্সকে কি দ্বারা প্রকাশ করা হয়? ফার্স্ট ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট অথবা হচ্ছে কি মডুলাস দিয়ে প্রকাশ করা হয়। এখন খেয়াল করি হচ্ছে ম্যাট্রিক্সটা আসলে বাস্তব জীবনে কোথায় প্রতিফলন ঘটে। আমরা জানি হচ্ছে প্রত্যেকটা গণিতের ক্ষেত্রে, অর্থাৎ গণিতের এটা ম্যাট্রিক্সটা হচ্ছে বীজগণিতের একটি শাখা। যেমন গণিতের মধ্যে বিভিন্ন শাখা আছে, ক্যালকুলাস আছে, জিওমেট্রি বা হচ্ছে জ্যামিতি, এবং হচ্ছে বীজগাণিতিক অথবা হচ্ছে অ্যালগোরিদম। এভাবে হচ্ছে গণিতের বিভিন্ন শাখা আছে। ট্রাইঅ্যাঙ্গেল, ত্রিকোণমিতি, এটা হচ্ছে গণিতের একটি শাখা। ঠিক সেমভাবে বীজগণিতের মধ্যে একটি শাখা হচ্ছে কি ম্যাট্রিক্স। ঠিক আছে? তো আমরা জানি প্রত্যেকটা হচ্ছে গণিত অথবা বিজ্ঞানের প্রত্যেকটা একটা ব্যবহারিক অর্থাৎ বাস্তব জীবনে এদের প্রতিফলন ঘটে। আসলে ম্যাট্রিক্সটার বাস্তব জীবনে ব্যবহার কোথায় সেটা আমরা জানব। যেমন আমি বলতে পারি এইটা হচ্ছে গণিতের মধ্যে ব্যবহৃত হয়, অর্থাৎ ম্যাট্রিক্সটি গণিতের মধ্যে ব্যবহৃত হয়, ফিজিক্সের মধ্যে ব্যবহৃত হয়। যেমন ফিজিক্সের ক্ষেত্রে হচ্ছে কোয়ান্টাম মেকানিজম, অর্থাৎ হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যায় প্রচুর ম্যাট্রিক্সের প্রয়োগ আছে। এরপর আছে হচ্ছে উচ্চতর অর্থনীতিতে, অর্থাৎ উচ্চতর হায়ার ইকোনমিক্সের ক্ষেত্রে কি হয় ম্যাট্রিক্সের ব্যবহার আছে। তারপরে আছে হচ্ছে কি গ্রাফিক্স ডিজাইন, যেটা আমরা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন কম্পিউটারের মধ্যে যেটা মাধ্যমে আমরা যে গ্রাফিক্স ডিজাইন করি সেখানেও ম্যাট্রিক্সের ব্যবহার আছে। এরপর আছে হচ্ছে স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ হচ্ছে পরিসংখ্যানেও ম্যাট্রিক্সের ব্যবহার আছে। তাহলে আমি কয়টা বললাম? আরও অনেক ব্যবহার আছে। শেয়ার বাজার এবং হচ্ছে শেয়ার বাজারের যে ক্রয় বিক্রয় সেখানেও ম্যাট্রিক্সের ব্যবহার আছে। এরপর হচ্ছে ব্যবসা বাণিজ্যিক হিসাব নিকাশের ক্ষেত্র, অর্থাৎ হিসাব নিকাশ যখন করতে যাব তখন ম্যাট্রিক্সের ব্যবহার আছে। তাহলে এখন আমরা একটা একটা আসি, অর্থাৎ ম্যাট্রিক্সের ব্যবহারটা বাস্তবে অর্থাৎ রিয়েল লাইফে কিভাবে প্রতিফলন ঘটে সেটি আমরা দেখব। প্রথমে বললাম কি, অর্থাৎ হচ্ছে গণিতের মধ্যে কি হয় ম্যাট্রিক্সের ব্যবহার হয়, অর্থাৎ ম্যাথের মধ্যে ম্যাট্রিক্সের ব্যবহারটা কোথায় হয়? সমীকরণ জোট নির্ণয়ের ক্ষেত্রে, অর্থাৎ হচ্ছে দ্বিচলক বিশিষ্ট সমীকরণ অথবা তিন চলক বিশিষ্ট সমীকরণ, সেই ক্ষেত্রে ম্যাট্রিক্সের ব্যবহার আছে। যেমন আমরা ধরতে পারি a1x প্লাস হচ্ছে b1y ইকুয়াল হচ্ছে অথবা সি অথবা a2x প্লাস হচ্ছে b2y অর্থাৎ c2। এই যে এটা একটা হচ্ছে সমীকরণ জোট। এই সমীকরণ জোটের মধ্যে কি হয়, আমরা এই সমীকরণ জোটগুলাকে সমাধান করি। কি সমাধান মানে হচ্ছে এক্স ওয়াই এর মান কি করি নির্ণয় করি। আমরা কিসের মধ্যে শিখছি? অর্থাৎ ক্লাস 8-এ করছি সমীকরণ জোট, এবং হচ্ছে 9-10-এ করছি সমীকরণ জোট। আমরা অপনয়ন পদ্ধতির মাধ্যমে এই সমীকরণ জোট এর মান কিভাবে বের করে, অর্থাৎ চলকের মান এক্স ওয়াই এর মান বের করতে পারি, এবং হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে এই সমীকরণ জোটকে সমাধান করতে শিখেছি। এরপর হচ্ছে বজ্রগুণন পদ্ধতিতে সমীকরণ জোটকে সমাধান করতে শিখেছি। কিন্তু যে এদেরকে আবার ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা যায়, ম্যাট্রিক্সের সাহায্যে আরও, অর্থাৎ ত্রিচলক বিশিষ্ট, এখানে চলক হচ্ছে একটা এক্স আর একটা হচ্ছে কি ওয়াই, কিন্তু এখানে যদি তিন চলক বিশিষ্ট হয় অর্থাৎ এক্স ওয়াই জেড, অর্থাৎ সমীকরণটা যদি আরও বেশি বড় হয় তখনও কি আছে ম্যাট্রিক্সের ব্যবহার আছে। ঠিক আছে? তাহলে ম্যাট্রিক্সের ব্যবহার করা যায় কিসের ক্ষেত্রে? গণিতের ক্ষেত্রে। কি কাজে ব্যবহার করা হয়? সমীকরণ জোটের সমাধানের জন্য ম্যাট্রিক্সের ব্যবহার করা যায় গণিতের ক্ষেত্রে। এটা আমরা ক্র্যামারের নিয়মের সাহায্যে এখানে যখন ম্যাথগুলো সলভ করব কিভাবে ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা যায় সেটা আমরা দেখব। এরপরে যেমন হচ্ছে আরেকটি হচ্ছে যেমন হচ্ছে পদার্থবিজ্ঞানেও হচ্ছে ম্যাট্রিক্সের ব্যবহার আছে। কোথায়? কোয়ান্টাম মেকানিজম, যেটাকে বলা হয় হচ্ছে বলবিদ্যা, অর্থাৎ হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যার মধ্যে
একজন বিজ্ঞানী, অর্থাৎ নামকরা বিজ্ঞানী, আমরা নামটা শুনেছি, সেটি হচ্ছে হাইজেনবার্গ। হাইজেনবার্গ হচ্ছে কোয়ান্টাম মেকানিজমে প্রচণ্ড পরিমাণ ম্যাট্রিক্সের ব্যবহার করেছেন, অর্থাৎ সর্বপ্রথম ফিজিক্সের মধ্যে ম্যাট্রিক্সের ব্যবহার করেছেন হচ্ছে হাইজেনবার্গ। কোথায় ব্যবহার করছেন? কোয়ান্টাম মেকানিজম, অর্থাৎ কোয়ান্টাম বলবিদ্যার মধ্যে, ঠিক আছে। এরপরে আমরা বলতে পারি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, ঠিক আছে। 3 নাম্বার, গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে কিসের ব্যবহার করা হয়? অর্থাৎ ম্যাট্রিক্সের ব্যবহার আছে, ম্যাট্রিক্সের ব্যবহার আছে। তাহলে কিভাবে আছে? অর্থাৎ যে গ্রাফিক্স ডিজাইনের মধ্যে যে 3D ছবি, আমরা বলি ত্রিমাত্রিক ছবি বা 3D ছবি, 3D ছবিকে অর্থাৎ দ্বিমাত্রিক ছবি হিসেবে ত্রিমাত্রিক ছবিটাকে আমরা দেখতে পাই। এটা কিসের সাহায্যে দেখতে পাই? এটা হচ্ছে ম্যাট্রিক্সের কারণে দেখতে পাই। যেমন হচ্ছে কি হয়, এরপর হচ্ছে প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে হচ্ছে কি সম্ভাবনা। আমরা কিসের মধ্যে 9, 10-এর মধ্যে সম্ভাবনার অঙ্ক করেছি, এবং এখানেও ইন্টারের মধ্যে কি আছে? প্রবাবিলিটির ম্যাথ আছে। ওই প্রবাবিলিটির ক্ষেত্রেও ম্যাট্রিক্সের ব্যবহার আছে। এটা আমি একটু দেখাই কিভাবে। অর্থাৎ হচ্ছে সম্ভাবনা, এই সম্ভাবনার ক্ষেত্রে হচ্ছে কি হয়? ম্যাট্রিক্সের ব্যবহার আছে। কিভাবে? আমরা যখন গড় নির্ণয় করি তখন আমরা কি করি? কতগুলা ছক অঙ্কন করি। কতগুলা কি অঙ্কন করি? ছক। এই যে একটা হচ্ছে তত্ত্বকে, অর্থাৎ উপাত্তকে তত্ত্বের সাহায্যে যে তত্ত্বটাকে যে সাজানো হয় উপাত্তের মাধ্যমে, কি বললাম? তত্ত্বকে উপাত্তের মাধ্যমে সাজানো। যেমন আমরা এখানে ঘর করে গড় বিচ্যুতি, গড় অর্থাৎ হচ্ছে এভাবে এফ এক্স, এভাবে কি করি? মানগুলা বসাইয়ে গড় নির্ণয় করি, তারপরে মধ্যক বের করি, প্রচুরক বের করি। আসলে ম্যাট্রিক্সটার ব্যবহার হচ্ছে, ম্যাট্রিক্সটা কি করে? ম্যাট্রিক্স হচ্ছে একটা আয়তকার বা বর্গাকার আকারে সাজাই। কাকে সাজাই? একটি তত্ত্বকে কি করে? উপাত্তে রূপান্তর করে। উপাত্ত অর্থাৎ হচ্ছে একটি কিসের? ছকের সাহায্যে এই ম্যাট্রিক্সটা নির্ণয় করে। অর্থাৎ এটাই হচ্ছে কি ম্যাট্রিক্সের কাজ। যেমন আমরা বলতে পারি হচ্ছে অর্থনীতি, অর্থাৎ উচ্চতর অর্থনীতি, হায়ার ইকোনমিক্সের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণ ম্যাট্রিক্সের ব্যবহার আছে। এরপরে শেয়ার বাজারের ক্রয় বিক্রয়, অর্থাৎ শেয়ার কেনাকাটার মধ্যে ম্যাট্রিক্সের ব্যবহার আছে। এরকম অসংখ্য ম্যাট্রিক্সের প্রচুর ব্যবহার আছে। আমরা একটি কি করব? উদাহরণের সাহায্যে এটার বাস্তব প্রতিফলন দেখব। যেমন হচ্ছে আমি এইটা কি বললাম? ম্যাট্রিক্সের আসল কাজটা হচ্ছে কি? তত্ত্ব নিয়ে এটাকে উপাত্তে পরিণত করা, তত্ত্ব নিয়ে উপাত্তে পরিণত করা। যেমন কি হতে পারে? অর্থাৎ আমরা লুডো খেলি, লুডোর মধ্যে আমরা কি দেখতে পাই? কতগুলো ছক, হ্যাঁ, কতগুলো এভাবে ছক দেখতে পাই, আবার কতগুলো এইভাবে দেখতে পাই, এরকম 3টা। কতগুলো লম্বা আর কতগুলো হচ্ছে পাশাপাশি। এই পাশাপাশি যেগুলো আছে ডান থেকে বাম দিকে, এদেরকে বলা হয় সারি। উপর থেকে নিচের দিকে এদেরকে বলা হয় হচ্ছে কি? কলাম। যেমন 1, 2, 3 এইভাবে কি থাকে? কিসের মধ্যে? লুডো খেলার মধ্যে থাকে। আবার ধাবা খেলার মধ্যে কতগুলো ঘর আছে, এই ঘরগুলো দিয়ে সংখ্যা গণনা করা হয়। এরপর আরেকটি বাস্তব উদাহরণ হচ্ছে ডিম। এই যে ডিমের ট্রে আছে, যেখানে ডিমগুলা রাখা হয়, সেখানে খেয়াল করো এখানে কতগুলো কি আছে? এরকম বাম থেকে ডান দিকে এবং সোজাসুজি এবং হচ্ছে পাশাপাশি ডিমগুলো এভাবে একটি সরল রেখা বরাবর রাখা হয় ডিমগুলো, ঠিক আছে। তাহলে কিসের ক্ষেত্রে? ডিমের ট্রেটার মধ্যে ডিমগুলো রাখা হয়। তো এখন খেয়াল করো একটা ডিমের ট্রেতে কয়টি ডিম আছে সেটা চোখ বন্ধ করে বলে দিতে পারি। অর্থাৎ যদি এরকম ট্রের মধ্যে এরকম সারি থাকে, কয়টা সারি থাকে? আমি ধরলাম হচ্ছে লম্বালম্বিভাবে কয়টা আছে? 4টা আছে, হ্যাঁ। লম্বালম্বিভাবে কয়টা আছে? এরকম 4টা আছে ধরলাম, এদিকে 5টা আছে। তাহলে টোটাল ডিমের সংখ্যা কত হবে একটা ট্রেতে? 20টি। তাহলে 20টি। এখন খেয়াল করো ম্যাট্রিক্সের ব্যবহারটার কারণে অর্থাৎ হচ্ছে হিসাব নিকাশটা অনেক সহজ হয়ে যায়। হিসাব নিকাশটা অনেক সহজ হয়ে যায়। কিভাবে সহজ হয়? অর্থাৎ ডিমের ট্রেটি যদি আমি খেয়াল করি, ওখানে
ডিমগুলা বসাই দিলে আমরা বলতে পারবো ওইখানে কয়টি ডিম আছে। কিভাবে বলতে পারবো? কারণ এখানে কতগুলা সারি এবং হচ্ছে কলাম আছে, কয়টা কলাম কয়টা সারি আছে এটা যদি আমরা গুণ করে দিই, ধরলাম এদিকে কলাম সংখ্যা হচ্ছে 4টি, এদিকে সারি সংখ্যা হচ্ছে কয়টি? 5টি, তাহলে আমরা গুণ করে দিলে কি পাবো? 20টি। তাহলে আমরা অনায়াসে সারি সংখ্যা কলাম সংখ্যা গুণ করে দিলে অর্থাৎ ডিমের সংখ্যাটা সহজে নির্ণয় করতে পারি, অর্থাৎ একটা একটা করে আমাকে গুনতে হয় না। তো সেজন্য মূল কথাটা হচ্ছে অর্থাৎ একটি তত্ত্বকে উপাত্তের মাধ্যমে প্রকাশ করাটা হচ্ছে ম্যাট্রিক্সের কাজ। এটি হচ্ছে মূল ডেফিনেশন। তো এখন যদি আমি গাণিতিকভাবে এর ডেফিনেশনটা দিই, তাহলে আমাকে কি করতে হবে? এই যে এই চিত্রের সাহায্যে কি করতে হবে? এটার ডেফিনেশনটা দিতে হবে। ডেফিনেশনটা হচ্ছে কি, কতগুলো কম্পোনেন্টস বা হচ্ছে উপাদান অথবা বুক্তির নিয়ে সারি এবং কলামের সমন্বয়ে, এখানে কতগুলো সারি আছে কতগুলো কি আছে? কলাম। এদের সমন্বয়ে গঠিত আয়তাকার বা হচ্ছে বর্গাকার বিন্যাসকে বলা হয় হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন ম্যাট্রিক্সের কি আছে? ডিফারেন্ট টাইপস, অর্থাৎ হচ্ছে প্রকারভেদ। আমরা ডিফারেন্ট টাইপস অর্থাৎ প্রকারভেদ সম্পর্কে জানবো। ঠিক আছে, তার আগে আমি আরেকটু এই চিত্রটাকে সংজ্ঞায়িত করি। কিভাবে সংজ্ঞায়িত করি? এখানে যে কি আছে? A11, অর্থাৎ এখানে যে কোনো সংখ্যা থাকতে পারে। আমি এটা কিসের জন্য ধরলাম? উদাহরণের জন্য। এখানে আমি বি অর্থাৎ সবগুলাকে দিছি। এর মান 2 হইতে পারে, 3 হইতে পারে, 5 হইতে পারে, যত ধরনের সংখ্যা হয় তোমাদের পরীক্ষার মধ্যে এরকম দিয়ে থাকবে না, অর্থাৎ কতগুলো সংখ্যা থাকবে। সংখ্যা মানে হচ্ছে 1 থেকে ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ বড় বড় সংখ্যা থাকবে, ছোট সংখ্যা থাকবে, অথবা মাইনাস সংখ্যা থাকবে, নেগেটিভ নাম্বার থাকবে, পজিটিভ নাম্বার থাকবে, অর্থাৎ নাম্বার দিয়ে এখানে সাজানো থাকে, সারি এবং কলামগুলো সাজানো থাকে। তখন বলবে ম্যাট্রিক্সের যোগ করো, ম্যাট্রিক্সের গুণ করো এবং হচ্ছে ম্যাট্রিক্সের বিয়োগ করো। অর্থাৎ এখানে অর্থাৎ ম্যাট্রিক্স থেকে যে প্রশ্নগুলো আসে, ম্যাট্রিক্সে আসে হচ্ছে ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের বিয়োগ এবং হচ্ছে ম্যাট্রিক্সের গুণ। আমরা এগুলো শিখবো ধারাবাহিকভাবে। প্রথমে আমরা ডেফিনেশনটা শিখলাম, এরপরে এখন আমরা শিখবো হচ্ছে ডিফারেন্ট টাইপস, অর্থাৎ হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। ঠিক আছে, তার আগে আমরা একটু এটাকে বিশ্লেষণ করি। কিভাবে বিশ্লেষণ করি? এখানে যে রু সংখ্যা এবং হচ্ছে কলাম সংখ্যা, এটা এই কম্পোনেন্টস দ্বারা কিভাবে বোঝায়? যেমন এখানে আছে A11 মানে আমরা এটা খেয়াল করি এর অবস্থান কোথায়, অর্থাৎ A11 মানে এর অবস্থান কোথায়, এর অবস্থানটা খেয়াল করি। আমি যদি এটা হিসাব করি, এটাকে বলা হয় রু, তাহলে এটা 1 নাম্বার সারি। আবার উপর থেকে নিচের দিকে খেয়াল করি, 1 নাম্বার কলাম। এই 11 মানে হচ্ছে প্রথমটাকে, অর্থাৎ A11 প্রথমটা সবসময় সারি সংখ্যা প্রকাশ করে, এর পরেরটা হচ্ছে কলাম সংখ্যা প্রকাশ করে। ঠিক আছে, প্রথমটা সারি, পরেরটা হচ্ছে কলাম সংখ্যা প্রকাশ করে। তাহলে খেয়াল করি 11 বলতে 1 নাম্বার সারি 1 নাম্বার কলাম বোঝায়। এর অবস্থানটা খেয়াল করি, 1 নাম্বার সারি এবং 1 নাম্বার কলামে আছে। এরপরে দেখো 1 2 2 1 2, অর্থাৎ এ সমান হচ্ছে 1 2। এই 1 2 মানে খেয়াল করো, প্রথমটা বলছি সারি সংখ্যা প্রকাশ করবে, দ্বিতীয় সংখ্যা মানে কলাম সংখ্যা প্রকাশ করবে। এই যে প্রথম সংখ্যাটা খেয়াল করো, প্রথম সংখ্যাটা হচ্ছে 1 মানে দেখো 1 নাম্বার সারিতে আছে, অর্থাৎ এটা 1 নাম্বার সারিতে আছে। 2 এটার অবস্থান দেখো 2 নাম্বার কলামে, অর্থাৎ শেষটা হচ্ছে কলাম সংখ্যা। তাহলে এটা 1 নাম্বার সারি এবং 2 নাম্বার কলামের মধ্যে আছে। ঠিক আছে, আমরা জিনিসটা বুঝতে পারছি কিনা? অর্থাৎ A11 A12 A13 এগুলা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে এদের অবস্থানটা ম্যাট্রিক্সের কোন সারি কোন কলামের মধ্যে আছে। তাহলে আমরা ম্যাট্রিক্সের সম্পর্কে জেনে ফেললাম। তাহলে আবার ডেফিনেশনটা বলতেছি, ম্যাট্রিক্সটা হচ্ছে কতগুলো সারি এবং হচ্ছে কলামের সমন্বয়ে গঠিত আয়তাকার বা হচ্ছে বর্গাকার বিন্যাস। এখানে এমসিকিউর জন্য একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম নির্ণয়, অর্থাৎ এটা কি ধরনের ম্যাট্রিক্স সেটা বলবে, ক্রম। আমরা এখন ক্রমটা নিয়ে আলোচনা করব।
ক্রমটা নিয়ে আলোচনা করব। আমি কিভাবে ক্রমটা নিয়ে আলোচনা করব, আমি একটা ম্যাট্রিক্স ধরে নিব, যেমন হচ্ছে এটা একটা হচ্ছে কি ম্যাট্রিক্স, খেয়াল করি এখানে আছে 1 2 3 4 5 এবং হচ্ছে কত 6, ঠিক আছে। তাহলে কি কি ধরলাম 1 2 3 4 5 6। এখন আমাকে এখানে কয়টা সারি সংখ্যা কয়টা কলাম সংখ্যা বের করতে হবে, খেয়াল করি এই বাম থেকে ডান দিকে লাইন আছে হচ্ছে একটা, এখানে আছে লাইন আছে হচ্ছে কয়টা দুইটা। তাহলে কয়টা লাইন আছে, এদিকে একটা, এদিকে হচ্ছে কয়টা দুইটা, ঠিক আছে। আবার এখন উপর থেকে নিচের দিকে খেয়াল করি কলাম সংখ্যা, উপর থেকে নিচের দিকে এটাকে বলা হয় কলাম সংখ্যা। এখানে কলাম সংখ্যা আছে একটি, দুইটি এবং হচ্ছে কি তিনটি। কয়টি আছে, একটি কলাম, দুইটি কলাম, তিনটি কলাম। সারি কয়টা আছে, একটি, দুইটি, দুইটি সারি, তিনটি কলাম। যদি আমাকে প্রশ্ন করে পরীক্ষার মধ্যে, বিশেষ করে এমসিকিউর মধ্যে আসে এটি কত ক্রমের ম্যাট্রিক্স, এখন আমাকে যদি এটা দিয়ে প্রশ্ন করে এটা কত ক্রমের ম্যাট্রিক্স, কত ক্রমের ম্যাট্রিক্স, অথবা হচ্ছে কি ম্যাট্রিক্সটির ক্রম কত ক্রমের ম্যাট্রিক্স, তাহলে আমি আনসারটা কি দিব, আনসারটা হচ্ছে অর্থাৎ দুইটি সারি, প্রথমে ক্রমটা হিসাব করার জন্য অর্থাৎ আমি এখানে লিখতেছি ক্রম মানে হচ্ছে কি সারির সংখ্যা ইনটু কলাম সংখ্যা। তাহলে কি বললাম, সারি সংখ্যা ইনটু হচ্ছে কি কলাম সংখ্যা। তাহলে সারি সংখ্যা কত, সারি সংখ্যা হচ্ছে এখানে 2, কলাম সংখ্যা হচ্ছে 3, অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে কি, এটাকে বলা হয় 2 ইন্টু 3, অর্থাৎ 2 ইন্টু 3 কি ম্যাট্রিক্স, অর্থাৎ 2 ইন্টু 3 ক্রমের ম্যাট্রিক্স। আমরা আরেকটা ম্যাট্রিক্স দিয়ে আরেকটু পরিষ্কার করে জিনিসটা হচ্ছে বুঝবো। যেমন আরেকটা ম্যাট্রিক্স নিচ্ছি, সেটা হচ্ছে ধরলাম হচ্ছে 1 4 2, অর্থাৎ হচ্ছে 3 5 6, ঠিক আছে। তাহলে খেয়াল করি, তারপরে ধরলাম হচ্ছে 2 1 -3। তাহলে এখন খেয়াল করি এটার ক্রম কত, তাহলে ক্রম কত, প্রশ্ন যদি আসে ক্রম কত, তাহলে আমি কিভাবে বের করব, আগে সারি সংখ্যা নিব, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, এরপরে কলামটা দেখি C1, কলাম একটি, দুইটি এবং হচ্ছে কি তিনটি। তাহলে তিনটি সারি, তিনটি কলাম, তাহলে এটার ক্রম হচ্ছে কত, ক্রমটা হলো হচ্ছে 3 ইন্টু 3 ক্রম ম্যাট্রিক্স। তাহলে কি করব, ক্রম বের করতে বললে সারি সংখ্যা ইন্টু কলাম সংখ্যা, প্রথমে সারি সংখ্যা বসাবো, এরপরে কলাম সংখ্যা বসাবো। এখানে দুইটি সারি, তিনটি কলাম, সেই জন্য এই ম্যাট্রিক্সটার ক্রম কত 2 ইন্টু 3 ক্রম। এটার মধ্যে তিনটি সারি, তিনটি কলাম, সেই জন্য এটা হচ্ছে 3 ইন্টু 3 ক্রমের ম্যাট্রিক্স। আমরা এখন ক্রমটা শিখে ফেললাম, ঠিক আছে। এখন আমরা চলে যাব হচ্ছে ডিফারেন্ট টাইপস, অর্থাৎ হচ্ছে ম্যাট্রিক্সের প্রকার ভেদ, কত ধরনের ম্যাট্রিক্স আছে আমরা একটা একটা জানবো। তাইলে এখানে কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো, আমি কমেন্টটা চেক করি। এখানে ডেফিনেশন এবং হচ্ছে ক্রমের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারো, অর্থাৎ ডেফিনেশন এবং হচ্ছে ক্রমটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো। তাহলে আমরা কি বলছি, ডেফিনেশনটা আমি আবার বলতেছি, ডেফিনেশনটা হচ্ছে কতগুলো কম্পোনেন্টস, এখানে খেয়াল করো কম্পোনেন্টস খেয়াল করো, এদেরকে বলা হয় হচ্ছে কম্পোনেন্টস, অর্থাৎ 1 1, এখানে কতগুলো সংখ্যা দেওয়া থাকবে এখানে মানের মধ্যে, এদেরকে কম্পোনেন্টস বা হচ্ছে কি বলে ভুক্তি। এই ভুক্তিগুলো খেয়াল করো, কতগুলো কম্পোনেন্টস নিয়ে এবং কলাম ও সারির সমন্বয়ে বর্গাকার বা আয়তাকার বিন্যাসকে কি বলা হয়, ম্যাট্রিক্স। বর্গাকার বা আয়তাকার বিন্যাসকে বলা হয় ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের ক্রম কিভাবে বের করতে বললাম, ম্যাট্রিক্সের ক্রমটা বের করতে বললাম সারি ইন্টু কলাম সংখ্যা। যেমন এখানে তিনটি সারি আছে, এখানে তিনটি কলাম আছে, এইটাকে বলা হবে 3 ইন্টু 3 ক্রমের ম্যাট্রিক্স, অর্থাৎ প্রথমে সারি সংখ্যা, প্রথমে কলাম সংখ্যা, ঠিক আছে।
তাহলে ম্যাট্রিক্সের ডেফিনেশন এবং ম্যাট্রিক্সের ক্রমটা বুঝলাম। এখন আমরা একটা একটা করে ডিফারেন্ট টাইপস অর্থাৎ হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ অর্থাৎ ম্যাট্রিক্সের প্রকারভেদ সম্পর্কে জানব। সারি বলা হবে হচ্ছে বাম থেকে ডান দিকে, সারি বলা হবে বাম থেকে ডান দিকে, অর্থাৎ সারিটা হবে কি, এই সারিটা হবে এই পাশ থেকে এদিকে, অর্থাৎ ঠিক আছে, সারিটা বলা হবে এদিকে, কলামটা বলা হবে উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে, ঠিক আছে। এখন আমরা কিসের মধ্যে যাব, ডিফারেন্ট টাইপস অর্থাৎ হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের প্রকারভেদ, ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের প্রকারভেদ। তাহলে খেয়াল করি, প্রথমে আমরা একটি ম্যাট্রিক্স নিব, সেটা হচ্ছে সারি বা হচ্ছে রো ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এটা জানবো, সারি বা হচ্ছে কি রো ম্যাট্রিক্স। আমি এখানে সংজ্ঞাগুলো লিখবো না, আমি মুখে বলবো, তোমরা কি করবা বুঝে নিবা। একটি মাত্র সারি থাকলে তাকে কি বলা হয়, সারি ম্যাট্রিক্স। তাহলে সারিটা কোন দিক থেকে কোন দিকে, বাম থেকে ডান দিকে। তাহলে আমি কি করব, ধরলাম 1 2 3, তাহলে এটাকে কি বলা হবে, এখানে শুধু একটা সারি আছে, তো একটা সারি থাকলে ওটাকে সারি ম্যাট্রিক্স বলে। এরপরে 2 নাম্বার আসি, সেটা হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্স, ঠিক আছে, খেয়াল করি, কলাম ম্যাট্রিক্স। এভাবে এমসিকিউর মধ্যে আসতে পারে, নিচের কোনটি সারি ম্যাট্রিক্স, নিচের কোনটি কলাম ম্যাট্রিক্স। তাহলে কলাম ম্যাট্রিক্স কি কোনটাকে বলবে, শুধুমাত্র একটি কলাম থাকলে। দেখো এখানে 1 2 3, অর্থাৎ এখানে কলাম সংখ্যা হচ্ছে কয়টি, একটি, অর্থাৎ সারি সংখ্যা বেশি থাকবে, কলাম সংখ্যা একটি, শুধুমাত্র একটি কলাম সংখ্যা থাকবে তাকে কলাম ম্যাট্রিক্স, শুধুমাত্র একটি সারি থাকলে তাকে কি বলা হয়, সারি ম্যাট্রিক্স। ক্লিয়ার, একটি কলাম থাকলে একে কলাম ম্যাট্রিক্স, একটি সারি থাকলে একে সারি ম্যাট্রিক্স, ঠিক আছে। এরপরে আমরা দেখব হচ্ছে, দেখো খেয়াল করো, এরপর হচ্ছে বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে জানবো। তাহলে বর্গ ম্যাট্রিক্স জিনিসটা কি, বর্গ ম্যাট্রিক্স, খেয়াল করো, বর্গ ম্যাট্রিক্স অথবা এটাকে স্কোয়ার ম্যাট্রিক্স বলা হয়, ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্স বা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলা হয়, তুমি যদি বর্গক্ষেত্রটা চিন্তা করো, কি ক্ষেত্র, বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র মানে হচ্ছে প্রত্যেকটা বাহু সমান, একে কি বলা হয়, বর্গক্ষেত্র। ঠিক সেমভাবে যদি সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান হয়, সারি সংখ্যা এবং হচ্ছে কলাম সংখ্যা, যেমন আমি ধরে নিতে পারি হচ্ছে এখানে ধরো 1 3 4 2, খেয়াল করো, তাহলে এখানে কয়টি সারি আছে, এদিক থেকে এটাকে কি বলা হয়, R1 এক নাম্বার সারি, এটা হচ্ছে 2 নাম্বার সারি, এখানে C1 C2, তাহলে খেয়াল করো দুইটা সারি এবং হচ্ছে দুইটি কলাম, দুইটি সারি দুইটি কলাম এখানে, তাহলে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান, একে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। আই রিপিট, যে ম্যাট্রিক্সের একটি সারি আছে তাকে বলা হবে সারি ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের একটি কলাম আছে তাকে কলাম ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা অর্থাৎ যতটি সারি ততটি কলাম থাকবে, সারি সংখ্যা কলাম সংখ্যা সমান থাকবে, তাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স, বর্গ বা হচ্ছে স্কোয়ার ম্যাট্রিক্স। তাহলে এখন আমরা তিনটা প্রকারভেদ শিখলাম, এরপর আমরা আরো অনেকগুলো ডেফিনেশন শিখবো অর্থাৎ প্রকারভেদ, ডিফারেন্ট টাইপস। যেমন আমরা 4 নম্বরে চলে যাচ্ছি, 4 নম্বর ম্যাট্রিক্স, যেটাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে, কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে। এটাকে কর্ণটাকে ডায়াগোনাল, ডায়াগোনাল ম্যাট্রিক্স বলা হয়। কি ম্যাট্রিক্স বলা হয়, ডায়াগোনাল ম্যাট্রিক্স।
কর্ণ ম্যাট্রিক্স বা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স কাকে বলা হয়? কর্ণ ম্যাট্রিক্স একটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো ব্যতীত বাকি উপাদানগুলো শূন্য। আমি এটা উদাহরণ লিখতেছি, যেমন একটা ম্যাট্রিক্স, খেয়াল করো, এই একটা ম্যাট্রিক্স 1 2 3, খেয়াল করো 1 2 3 0 0 0 0 0 0, খেয়াল করো। তাহলে আমরা বলি হচ্ছে, দেখো কর্ণ মানে হচ্ছে হয় এদিক থেকে এদিকে, না হয় এদিক থেকে এদিকে। এটাকে বলা হয় মুখ্য কর্ণ। কি বলা হয়? মুখ্য কর্ণ, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে মুখ্য কর্ণ। এরপরে এইটাকে বলা হয় হচ্ছে কি গৌণ কর্ণ। তাহলে গৌণ মানে হচ্ছে ছোট, মুখ্য মানে হচ্ছে প্রধান, অর্থাৎ প্রিন্সিপাল ডায়াগোনাল। এটা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগোনাল। খেয়াল করো এই যে কর্ণ, এটা খেয়াল করো, এই কর্ণ এটা ব্যতীত আর সব উপাদান শূন্য কিনা খেয়াল করো। এই কর্ণ ব্যতীত এখানে 0 0 0 0, এই কর্ণের মধ্যে মানগুলা ব্যতীত বাকি মানগুলা যদি শূন্য হয়, অর্থাৎ হচ্ছে মুখ্য কর্ণের কি ব্যতীত? মুখ্য কর্ণের উপাদান ব্যতীত বাকি কম্পোনেন্ট যদি শূন্য হয়, সেই বর্গ ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। সেই বর্গ ম্যাট্রিক্সকে কি বলা হয়? কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। আমি আবার সংজ্ঞাটা রিপিট করতেছি, সেটি হচ্ছে কোনো বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ ব্যতীত বাকি সকল উপাদান যদি শূন্য হয়, তাদেরকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়, ঠিক আছে? এরপরে আমরা দেখব হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে কর্ণ ম্যাট্রিক্স শেষ, এরপরে দেখব হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে খেয়াল করো 5 নাম্বারটা হচ্ছে নাম্বার 5, এটাকে স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে? স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স এটাও একটা কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স। আবার এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। খেয়াল করো এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে খেয়াল করো, আমি ডেফিনেশনের সাহায্যে দেখাই। এটা হচ্ছে অর্থাৎ 2 0 0 0 2 0 0 0 হচ্ছে কত? 2। এখানে কি দেখতে পাচ্ছি? এখানে দেখতে পাচ্ছি হচ্ছে এই যে মুখ্য কর্ণের গুলা হচ্ছে কি আছে? মান আছে। মুখ্য কর্ণের সবগুলা 2 আছে, তাইলে আর বাকি উপাদানগুলো হচ্ছে শূন্য। তাহলে এটাকে একটা আমি কর্ণ ম্যাট্রিক্স বলতে পারি। তাহলে যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো সমান, তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এখানে যদি সবগুলা কি থাকে, অর্থাৎ মান থাকে, এখানে সবগুলা যদি মান থাকে আর বাকিগুলা যদি শূন্য হয়, তাকে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে? কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই মুখ্য কর্ণের মানগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আমি প্রথমে কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে লিখছিলাম হচ্ছে 1 2 3, অর্থাৎ উপাদানগুলো ভিন্ন ভিন্ন ছিল, এই কর্ণের মধ্যে উপাদানগুলো ভিন্ন ভিন্ন ছিল। কিন্তু স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে উপাদানগুলো ভিন্ন ভিন্ন থাকতে পারবে না। অর্থাৎ এখানে আমি কি লিখলাম? 2 2 2, অর্থাৎ সবগুলা সমান। আমি এটাকে আরও লিখতে পারি যদি অন্য সংখ্যা দিয়ে লিখি, যেমন এটাকে যদি লিখি 3, এটাকেও আমার লিখতে হবে 3, এটাকেও লিখতে হবে 3, অর্থাৎ মুখ্য কর্ণের প্রত্যেকটি উপাদান সমান হবে, ঠিক আছে? একে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে ডেফিনেশনটা কিভাবে দিতে হয়? যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য উপাদানগুলো মান সমান, তাকে কি বলা হয়? স্কেলার ম্যাট্রিক্স বলা হয়। ঠিক সেমভাবে আরেকটা ম্যাট্রিক্সের মধ্যে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কি নাম্বার 6। নাম্বার 6টা হচ্ছে একক বা অভেদ। কি বললাম? একক বা অভেদ ম্যাট্রিক্স। এটার ইংলিশ হচ্ছে ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে এটার নাম হচ্ছে কি ইউনিট বা হচ্ছে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে একক বা অভেদক ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা কাকে বলা হয়?
এটাও ঠিক সেম এটার মতো সেম, অর্থাৎ এইটা একটা কর্ণ ম্যাট্রিক্স। তাহলে এটা যদি আমরা লক্ষ্য করি, এটা কি আছে, এখানে আমি একটা ম্যাট্রিক্স অঙ্কন করতেছি, এটা হবে 1, ঠিক আছে, 0 0 0 1 0 0 0 1। তাহলে খেয়াল করি এটার মধ্যে পার্থক্য কোথায়, এখানে আমি দিলাম শুধু 1, ঠিক আছে, এখানে কিন্তু কি থাকবে 3 3 3 অথবা 2 2 2, অর্থাৎ প্রত্যেকটা মান সমান হতে হবে। এখানের ডেফিনেশনটা হচ্ছে খেয়াল করি, এখানে কিন্তু 1 ব্যতীত অন্য কোনো উপাদান থাকতে পারবে না, অর্থাৎ 1ই থাকতে হবে, অন্য কোনো সংখ্যা থাকতে পারবে না। ক্লিয়ার? তাহলে এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স, যেহেতু এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, আই দ্বারা প্রকাশ করা হয়। এটাকে আমি দিতে পারি i3। কেন i3? দেখো এখানে 3টা কলাম 3টা সারি, অর্থাৎ 3টা কলাম 3টা সারি 3টা কলাম, ঠিক আছে। তাহলে এটার ডেফিনেশনটা যদি আমি বলি, যে স্কেলার ম্যাট্রিক্সের বা যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো 1, এখানে খেয়াল করো ইউনিট বা হচ্ছে একক, একক মানে হচ্ছে এক, সেই জন্য কর্ণের উপাদানগুলো থাকবে হচ্ছে কত, 1, কর্ণগুলো থাকবে কত, 1। তাহলে কর্ণের মধ্যে যে মানটা থাকবে শুধু 1। তাহলে যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদান 1 আর বাকি উপাদানগুলো 0 হয়, তাকে একক বা হচ্ছে অভেদ ম্যাট্রিক্স বলা হয়। তাহলে খেয়াল করি কর্ণ ম্যাট্রিক্স, অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সের মতো, এরপর হচ্ছে একক ম্যাট্রিক্স একই, কিন্তু কর্ণ ম্যাট্রিক্সের মধ্যে কি হয়, কর্ণের উপাদানগুলো ভিন্ন ভিন্ন হয়। আবার স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে কর্ণের উপাদানগুলো সবগুলো সমান হবে, এবং একক ম্যাট্রিক্স বা অভেদ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কর্ণের উপাদানগুলো হবে 1 ব্যতীত আর বাকি কোনো সংখ্যা হতে পারবে না। তাহলে এখানে i3 কেন লিখলাম, i3 লিখলাম 3টি সারি এবং হচ্ছে 3টি কলাম সেজন্য, ঠিক আছে। এরপরে যদি এটাকে i2 বলে, অনেক সময় প্রশ্নের মধ্যে এরকম i3 i2 এভাবে মান দেওয়া থাকে, i2 থাকলে আমি এটার মানটা বসাবো 1001। তাহলে 1001, দেখি এখানে কত আছে, কর্ণের মান হচ্ছে 1 1 আর বাকিগুলো 0, তাহলে এটা হচ্ছে একক বা অভেদ ম্যাট্রিক্স। তাহলে এখানে কয়টি কলাম আছে, 2টি কলাম, এই যে একটি 2টি কলাম, অর্থাৎ C1, এটা C2, এটা হচ্ছে R1, এটা হচ্ছে কি R2, ঠিক আছে। তাহলে কয়টি, 2টি কলাম 2টি সারি, সেই জন্য এটা হচ্ছে i2। এখানে 3টি কলাম 3টি সারি, সেই জন্য এটা i3 দ্বারা প্রকাশ করছি। এটাও অভেদ ম্যাট্রিক্স, এটাও অভেদ ম্যাট্রিক্স বা হচ্ছে একক ম্যাট্রিক্স। তাহলে ক্লিয়ার, সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স এবং হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং হচ্ছে একক বা অভেদ ম্যাট্রিক্স। এমসিকিউর মধ্যে আসে নিচের কোনটি স্কেলার ম্যাট্রিক্স। তাহলে আমরা কিভাবে বুঝবো স্কেলার ম্যাট্রিক্স, কর্ণের উপাদানের যে মানগুলো থাকবে সেগুলো সমান থাকবে আর বাকিগুলো 0 থাকবে, তাহলে আমরা হুট করে কি বলতে পারবো, এটাই স্কেলার ম্যাট্রিক্স। নিচের কোনটি আইডেন্টিটি অভেদ বা একক ম্যাট্রিক্স, কর্ণের উপাদানগুলো হচ্ছে 1 থাকবে আর বাকিগুলো থাকবে হচ্ছে 0, আর বাকিগুলো কি থাকবে 0। তাহলে সবগুলো 1 দেখলে কর্ণের মধ্যে সংখ্যা উপাদান, তাহলে আমি এটাকে কি বলবো, একক বা হচ্ছে অভেদ ম্যাট্রিক্স। তাহলে আমরা আরো ম্যাট্রিক্সের দিকে চলে যাই। এরপরে আমরা বলতে পারি হচ্ছে, এখন বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে শেষ, আয়তকার ম্যাট্রিক্স বলতে পারি, ঠিক আছে। তাহলে আয়তকার বা এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে আয়তকার বা রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, খেয়াল করি আয়তকার বা কি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, অনেক সময় ইংলিশ ওয়ার্ডটা দেওয়া থাকে, তোমাকে বলতে পারে নিচের কোনটি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স। তো এখন বাংলাটাও মনে রাখতে হবে, ইংলিশটাও মনে রাখতে হবে ওয়ার্ড, ওকে। তাহলে আয়তকার বা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, আমরা তার আগে আয়তক্ষেত্রটা বুঝি। আমরা আয়তক্ষেত্র বলতে বুঝি সমান্তরাল বাহু দুটি সমান, সমান্তরাল বিপরীত বাহু দুটি সমান। তাহলে আয়তক্ষেত্রে সব
কি থাকে না, সমান থাকে না, বাহু সব সমান থাকে না, অর্থাৎ সমান্তরালগুলো সমান থাকে। দেখো এটা যদি খেয়াল করি এ বি সি ডি, তাহলে এ বি বাহু, এ বি সমান কি হবে সি ডি, এ সি সমান হবে হচ্ছে বিডি, এ সি সমান বিডি। তাহলে সমান্তরাল বাহুগুলো সমান থাকে, সবগুলা কিন্তু বাহু সমান থাকে না। বর্গমেট্রিক্সে বর্গক্ষেত্রের ক্ষেত্রে সবগুলা বাহু সমান থাকে, সেই জন্য বর্গমেট্রিক্স কাকে বলে, সারি সংখ্যা কলাম সংখ্যা সমান। কিন্তু এখানে কি হবে, আয়তাকার ম্যাট্রিক্সের যে ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান থাকে না, সারি সংখ্যা এবং হচ্ছে কলাম সংখ্যা সমান থাকে না। ঠিক আছে, তাহলে কিভাবে লিখবো, আমি একটি ম্যাট্রিক্স লিখতেছি, যেমন 1 2 3 4 5 6। দেখো এখানে কয়টি কলাম আছে, কয়টি সারি আছে সেটা একটু দেখি। এখানে খেয়াল করো, একটা অর্থাৎ R1, এটা হচ্ছে কি R2, C1 C2 এবং হচ্ছে C3। খেয়াল করো তাহলে কি আছে, দুইটি সারি তিনটি কলাম, দুটি সারি তিনটি কলাম। তাহলে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান সমান নয়। যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান নয় তাকে বলা হয় আয়তাকার ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান তাকে বলা হয় বর্গ। সমান হলে সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হলে বর্গ ম্যাট্রিক্স, আর সারি সংখ্যা কলাম সংখ্যা সমান না হলে কি ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স। এরপরে আমরা আরেকটা ম্যাট্রিক্স দেখব, সেটি হচ্ছে খেয়াল করি 8 নাম্বার হচ্ছে, এটা হচ্ছে উলম্ব, উলম্ব ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স। তাহলে উলম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে। উলম্ব ম্যাট্রিক্স মানে হচ্ছে কি বারটেক্স, কি টেক্স, বারটেক্স ম্যাট্রিক্স, অর্থাৎ ইংলিশে বলা হয় বারটেক্স ম্যাট্রিক্স এবং বাংলায় বলা হয় হচ্ছে উলম্ব ম্যাট্রিক্স। তাহলে উলম্ব ম্যাট্রিক্স কাকে বলা হয়, এখানে হচ্ছে খেয়াল করো, আমি আগে এক্সাম্পলটা লিখতেছি, যেমন এটাকে আমি এইভাবে লিখি, তাহলে 1, খেয়াল করো 1 2 3 4 5 6। খেয়াল করো তাহলে এখানে সারি সংখ্যা কয়টি, দেখো এখানে হচ্ছে আগে সারি সংখ্যা হচ্ছে একটা, দুইটা এবং হচ্ছে তিনটা। তাহলে কয়টা, একটা দুইটা তিনটা। কলাম সংখ্যা একটা দুইটা। খেয়াল করো তাহলে সারি সংখ্যা কয়টি, তিনটি, কলাম সংখ্যা হচ্ছে দুইটি। এখন উলম্ব বা হচ্ছে বারটেক্স ম্যাট্রিক্স কাকে বলবে, সব সময় কলাম সংখ্যার চেয়ে সারি সংখ্যা বেশি থাকতে হবে, কলাম সংখ্যার চেয়ে সারি সংখ্যা বেশি থাকতে হবে। কি বললাম, কলাম সংখ্যার চেয়ে সারি সংখ্যা বেশি থাকতে হবে। তাহলে এখানে সারি সংখ্যা তিনটি, এখানে হচ্ছে কলাম সংখ্যা কয়টি, দুইটি। তাহলে সারি সংখ্যা তিনটি, কলাম সংখ্যা দুইটি, অর্থাৎ সারি সংখ্যা বেশি। অর্থাৎ ডেফিনেশনটা এইভাবে হবে, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যার চেয়ে কলাম সংখ্যা বেশি তাকে কি বলা হয়, উলম্ব বা হচ্ছে বারটেক্স ম্যাট্রিক্স। অথবা এইভাবে বলতে পারি, যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যার চেয়ে সারি সংখ্যা বেশি তাকে কি বলা হয়, বারটেক্স বা হচ্ছে কি উলম্ব ম্যাট্রিক্স। তাহলে আমরা আয়তাকার ম্যাট্রিক্সও জানলাম এবং হচ্ছে উলম্ব ম্যাট্রিক্সও জানলাম। আমি আবার রিপিট করতেছি, আয়তাকার ম্যাট্রিক্স কাকে বলা হয়, যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা কলাম সংখ্যা সমান হবে না। উলম্ব বা বারটেক্স ম্যাট্রিক্স কাকে বলা হয়, যে ম্যাট্রিক্সের কলাম সংখ্যার চেয়ে হচ্ছে সারি সংখ্যা বেশি হবে তাকে বলা হয় হচ্ছে উলম্ব বা বারটেক্স ম্যাট্রিক্স। তাহলে আমরা আরো অন্য একটি ম্যাট্রিক্সের দিকে চলে যাই। এরপরে আমরা দেখব হচ্ছে, খেয়াল করি প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম বা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে বাংলায় বলা হয় হচ্ছে কি প্রতিসম বা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা জানার আগে আমাকে আরেকটা ম্যাট্রিক্স জানতে হবে, সেটি হচ্ছে কি খেয়াল করো, অর্থাৎ এটাকে বলা হয় প্রতিবিম্ব, অর্থাৎ বিম্ব ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স।
তাহলে বিম্ব ম্যাট্রিক্স কাকে বলা হয়? সারিকে কলাম, কলামকে সারি, বললাম সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করব, সেটাকে বলা হয় হচ্ছে কি ম্যাট্রিক্স? বিম্ব ম্যাট্রিক্স বলা হয়। তাহলে বিম্ব ম্যাট্রিক্সটা আমরা উদাহরণের সাহায্যে দেখি, যেমন 1 2 3 4 5 6 7 8 9, এটি একটি হচ্ছে কি ম্যাট্রিক্স, ঠিক আছে। এটা বিম্ব ম্যাট্রিক্স বা এটাকে ইংলিশে বলা হয় ট্রান্সপোজ। কি ম্যাট্রিক্স? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে কি ম্যাট্রিক্স? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ধরলাম এই ম্যাট্রিক্সটা হচ্ছে এ, ঠিক আছে। এই ম্যাট্রিক্সটাকে আমরা কি করব? সারিকে কলাম, কলামকে সারিতে রূপান্তর করব। দেখো 1 2 3 এটা হচ্ছে R1, 4 5 6 এই সারিটা হচ্ছে R2, 7 8 9 এই সারিটা হচ্ছে R3। তাহলে খেয়াল করি, তাহলে এই যে সারিকে কলামে করে ফেলবো, এটা এইভাবে আছে, আমি এটাকে সোজা করে দিব খাড়াভাবে। তাহলে খেয়াল করো এটা কি হবে? 1 2 3। তাহলে এইভাবে ছিল, আমি এইভাবে করে দিলাম, অর্থাৎ বাম থেকে ডান দিকে ছিল, এটা উপর থেকে নিচের দিকে, অর্থাৎ সারিকে কলাম করে ফেলবো। এরপরে সারিটা হচ্ছে 5, অর্থাৎ 4 5 6। তাহলে আমরা এটাকে সোজা করে দিব 4 5 6। এরপরে দেখো 7 8 9, অর্থাৎ 3 নম্বর সারিটা হচ্ছে 7 8 9, এটাকে আমরা 7 8 9 অর্থাৎ কলামে করে দিলাম। তাহলে এখন এটাকে কি বলবে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। তাহলে এটাকে কি দিয়ে প্রকাশ করা হয়? এ প্রাইম বা হচ্ছে এ টু দি পাওয়ার টি, এ টু দি পাওয়ার টি বা হচ্ছে কি এ প্রাইম। অর্থাৎ কোনো ম্যাট্রিক্সে যখন তুমি কি করবা? ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে কি? সারিকে কলাম অথবা কলামকে কি করে দিলা? সারি। তাহলে আমরা এখানে সারিকে কি করে দিলাম? কলাম করে দিলাম। এই ম্যাট্রিক্সটাকে বলা হয় হচ্ছে ট্রান্সপোজ বা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। তাহলে এটা যেহেতু এটা জানার প্রয়োজন কেন ছিল? আমরা প্রতিসম বা সিমেট্রিক্স ম্যাট্রিক্সটা জানার জন্য। প্রতিসম বা সিমেট্রিক্স ম্যাট্রিক্সটা হচ্ছে, ধরলাম হচ্ছে একটি হচ্ছে ম্যাট্রিক্স, ওই এটাকে যখন আমরা এইভাবে ট্রান্সপোজ করব, এটাকে যদি এইভাবে ট্রান্সপোজ করব, ট্রান্সপোজ করলে কি হয়? সিমেট্রিক ম্যাট্রিক্সের মানটা এর সমান হয়। অর্থাৎ আমি যদি ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করে ফেলি, তখন ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হয় না। ট্রান্সপোজের পরও ম্যাট্রিক্সটা পরিবর্তন হয় না। যেমন খেয়াল করি, এটা এ ম্যাট্রিক্স, এটা কি ম্যাট্রিক্স? 1 2 3 4 5 6 7 8 9 কম্পোনেন্টগুলো আমি যখন এটা সারিতে রূপান্তর করছি, এখন কি হয়ে গেল? এটা ছিল 1 2 3, এখানে হয়ে গেল 1 4 7, এদিকে ছিল হচ্ছে 4 5 6 ছিল, এখানে হয়ে গেল 2 5 8। অর্থাৎ ম্যাট্রিক্সটার চেহারা একই রকম নয়, অর্থাৎ চেহারা একই রকম নয়। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে এটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা কি প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে এটা কখনো প্রতিসম ম্যাট্রিক্স হবে না। কেন প্রতিসম ম্যাট্রিক্স হবে না? এর ট্রান্সপোজ নট ইকুয়াল। নট ইকুয়াল মানে কি? এটা সমান নয়, অর্থাৎ এটা দেখতে যেরকম এটা দেখতে একই রকম নয়। হুবহু একই রকম হইলে, অর্থাৎ এ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করার পরও যদি এটার পরিবর্তন না ঘটে, সেটাকে বলা হয় যে প্রতিবিম্ব, অর্থাৎ হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমরা এরকম একটা প্রতিসম ম্যাট্রিক্স হয় কিনা সেটা দেখবো ম্যাট্রিক্সের সাহায্যে, ঠিক আছে। তাহলে এটাকে যদি প্রশ্ন করে এটা কি সিমেট্রিক ম্যাট্রিক্স, নো, এটা কখনো সিমেট্রিক ম্যাট্রিক্স হবে না, কারণ এ নট ইকুয়াল এ ট্রান্সপোজ। তাহলে সিমেট্রিক্স ম্যাট্রিক্স হওয়ার জন্য কি হতে হবে? এ ইকুয়াল এ ট্রান্সপোজ হতে হবে, ঠিক আছে। তাহলে খেয়াল করি, আমরা একটা এক্সাম্পল নিই। যেমন এ সমান আমরা ধরতে পারি একটি ম্যাট্রিক্স 1 2 3 2 4 6, ঠিক আছে। এরপরে ধরতে পারি 3 6 7, এভাবে ধরলাম, ঠিক আছে। এটা একটা এ ম্যাট্রিক্স। এখন আমরা এটাকে ট্রান্সপোজ করে ফেলবো, সারিকে কলামে রূপান্তর করে ফেলবো। এটা হচ্ছে R1, এটা হচ্ছে কি R2, এটা হচ্ছে কি R3, এটা হচ্ছে কি R3। খেয়াল রাখে, তাহলে এটাকে যখন আমরা ট্রান্সপোজ করব, তখন এটা কীরকম হবে দেখব। যেমন খেয়াল করো, এটাকে আমি ট্রান্সপোজ করতেছি, দেখো সারিতে আছে হচ্ছে কি 1 2 3, তাহলে এটা আমরা কলামে করে ফেলবো 1 2 3।
এরপর আছে দ্বিতীয় সারিতে আছে 2 4 6, এটাকে আমরা দ্বিতীয় কলাম করব 2 4 6। এরপর 3 নম্বর সারিতে আছে 3 6 7, কি আছে 3 6 7, তাহলে এই সারিটাকে আমরা তৃতীয় কলাম করে বলবো 3 6 7। তাহলে এখন দেখো পরিবর্তন করার পরও দেখো চেহারাটা একই কিনা, দেখো 1 2 3, এখানেও আছে 1 2 3, 2 4 6, এখানেও আছে 2 4 6, 3 7 3 6 7, এখানেও আছে 3 6 7। অর্থাৎ আমি এ ম্যাট্রিক্সটাকে যখন সারিকে কলাম করলাম এটা পরিবর্তন হয়নি। যেহেতু পরিবর্তন হয়নি তাহলে কি এ ইকুয়াল এ ট্রান্সপোজ, তাহলে এ ইকুয়াল এ ট্রান্সপোজ দুইটা সমান। সেই জন্য এই ম্যাট্রিক্সটাকে সিমেট্রিক বা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স বলা যেতে পারে, অর্থাৎ এটাই হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে নিচের কোনটি সিমেট্রিক ম্যাট্রিক্স, তখন তুমি ট্রান্সপোজ করে যদি মানটা চেঞ্জ না হয় তখন তুমি বলতে পারবে এটা সিমেট্রিক ম্যাট্রিক্স। যদি মানটা চেঞ্জ হয়ে যায় তখন এটা কখনো সিমেট্রিক ম্যাট্রিক্স হবে না। এরপর আমরা আরেকটা ম্যাট্রিক্সে যাব, ওটা হচ্ছে বি প্রতিসম বা হচ্ছে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে খেয়াল করি 2 নাম্বারটা হচ্ছে অর্থাৎ হচ্ছে বি প্রতিসম বা অপ্রতিসম বলা হয়, বি প্রতিসম বা অপ্রতিসম ম্যাট্রিক্স, এটাকে বলা হয় কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্স। ওকে, তাহলে এটা কি, এটার ডেফিনেশনটা কি হবে, এ কে ট্রান্সপোজ করব, দেখো এ কে যখন ট্রান্সপোজ করি তখন যদি সমান থাকে, ট্রান্সপোজ করার পরও একই থাকে, ওটাকে বলা হয় প্রতিসম। এখন বি প্রতিসম বা অপ্রতিসম, এটার ক্ষেত্রে একে ট্রান্সপোজ করলে ট্রান্সপোজ আর এটা কি হবে সমান হবে, কিন্তু এটা কি হবে বিপরীত হবে, জাস্ট পার্থক্য হচ্ছে একে ট্রান্সপোজ করার পরও মান সমান হবে কিন্তু বিপরীত হবে, একটা মাইনাস চিহ্ন আসবে। আমরা একটা এক্সাম্পলের সাহায্যে এই জিনিসটা দেখি। তাহলে একটি ম্যাট্রিক্স ধরে নিলাম, ঠিক আছে, 0 0 0, তাইলে কি হয় 1 -4, এটাকে আমি ধরতে পারি -1 4, অথবা 3 -3, এটাকে আমি 3 ধরতে পারি, ঠিক আছে। এটা একটা আমি ম্যাট্রিক্স ধরে নিলাম, ঠিক আছে। এই ম্যাট্রিক্সকে আমি ট্রান্সপোজ করব, কি করব, ট্রান্সপোজ করব। দেখো এটাকে যখন ট্রান্সপোজ করব তখন কি হয় দেখো, তাহলে ট্রান্সপোজ মানে হচ্ছে এখানে কলাম সংখ্যা কয়টি, এই যে খেয়াল করি এখানে সারি সংখ্যা 1টি 2টি 3টি, তাহলে আমরা সারিটাকে কিসে লিখব, ট্রান্সপোজ মানে কলামে। দেখো 0 1 4, এটা সারি আছে, আমি কলামে লিখতেছি 0 1 -4 লিখলাম, ঠিক আছে। তারপর দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলামে লিখি, দ্বিতীয় সারিতে আছে -1 0 3, তাহলে -1 0 3, তাহলে এটাও লিখলাম। এরপরে কি হয় তৃতীয় সারিতে 4 -3 0, এটাকে কলাম করে দিই 4 -3 0, তাহলে 4 -3 0। তাহলে এখন কি হলো খেয়াল করো, এখান থেকে আমি -1 কমন নিব, কি কমন নিব, -1 কমন নিব। তাহলে -1 কমন নিলে কি হয় দেখো, এখানে একটা আমি মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস কমন নিলে 0 তো প্লাস মাইনাস একই, তাহলে 0টা 0ই বসবে, ঠিক আছে। মাইনাস কমন নিলে এখানে শুধু থাকবে কত 1, তাহলে এখানে তো মাইনাস কমন নেওয়া মানে মাইনাস, এখানে তো মাইনাস নাই সেই জন্য মাইনাস একটা গুণ হয়ে যাবে। এরপরে এটা হবে মাইনাস, যেহেতু না এখানে মাইনাস হবে, 0 তো 0 থাকবে, এখান থেকে মাইনাস নিয়ে নিলে থাকবে হচ্ছে 3। এরপরে খেয়াল করি 4, এটা কি হয়ে যাবে, -4টা 4 হয়ে যাবে, এটা -3 হয়ে যাবে, এটা কি হবে 0 0 থাকবে, খেয়াল করো। এখন এই যে এই ম্যাট্রিক্সটার সাথে এই ম্যাট্রিক্সটার চেহারাটা একই, তাহলে এটাকে আমি এ ম্যাট্রিক্স ধরে নিতে পারি। দেখো এটার চেহারাটা একই, তারপরে কি হইলো এখানে একটা জাস্ট মাইনাস চিহ্ন আসলো, অর্থাৎ এই যে এ ট্রান্সপোজ সমান, এই যে এটি ট্রান্সপোজ সমান আসছে হচ্ছে এটি ট্রান্সপোজ সমান -এ, অথবা এ সমান হচ্ছে -এ ট্রান্সপোজ। তাইলে এই
এইভাবে যখন আসবে, অর্থাৎ কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর মানের পরিবর্তন হবে না, শুধু চিহ্নটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। এটাকে বলা হয় হচ্ছে কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স বা হচ্ছে বি প্রতিসম বা হচ্ছে অপ্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এটাই। এরপরে আমরা অন্য একটি ম্যাট্রিক্সে চলে যাই। এখানে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। এরপরে আমরা হচ্ছে অন্য একটি ম্যাট্রিক্সে চলে যাব। ঠিক আছে, তাহলে অন্য একটি ম্যাট্রিক্স হচ্ছে, আমি সেটাকে অর্থাৎ হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে ত্রিভুজাকার অর্থাৎ ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে ত্রিভুজ আকার ম্যাট্রিক্সটা কি খেয়াল করো, এটাকে বলা হয় হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল ম্যাট্রিক্স। ঠিক আছে, ট্রাইঅ্যাঙ্গেল হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে ত্রিভুজাকার বা হচ্ছে কি ট্রাইঅ্যাঙ্গেল ম্যাট্রিক্স, ত্রিভুজাকার বা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল ম্যাট্রিক্স। তাহলে এখানে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আপার ট্রাইঅ্যাঙ্গেল অর্থাৎ ঊর্ধ্ব ত্রিভুজাকার। ঠিক আছে, ঊর্ধ্ব ত্রিভুজাকার, এটাকে বলা হয় আপার ট্রাইঅ্যাঙ্গেল ম্যাট্রিক্স। তাহলে এটাকে কি বলা হয়, আপার ট্রাইঅ্যাঙ্গেল ম্যাট্রিক্স। অর্থাৎ আরেকটা হচ্ছে, দুই নাম্বারটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার, এটাকে বলা হয় হচ্ছে লোয়ার ট্রাইঅ্যাঙ্গেল ম্যাট্রিক্স। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার, আরেকটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে একটা হচ্ছে কি ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আরেকটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে ত্রিভুজাকার ম্যাট্রিক্স কাকে বলা হয়, খেয়াল করো, ত্রিভুজাকার ম্যাট্রিক্সে হচ্ছে কোনো ম্যাট্রিক্সের কর্ণের উপাদানের হয় উপরের অংশ 0 থাকবে, না হয় নিচের অংশ 0 থাকবে। খেয়াল করো, আমি একটা উদাহরণ দিই, যেমন 1 2 3 4 5 6। ঠিক আছে, 0 0 0। তাহলে এখন খেয়াল করো, তাহলে এখন কি আসলো, এটা হচ্ছে কর্ণ, কোনটা কর্ণ, এই যে এটা হচ্ছে কর্ণ। ঠিক আছে, কোনো ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের হয় উপরের উপাদান 0 থাকবে, না হয় নিচের উপাদান 0 থাকবে, হয় উপরে 0 থাকবে, না হয় নিচে 0 থাকবে। এটাকে বলা হয় ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। এখন খেয়াল করো, উপরে 0 থাকলে ওটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকৃতি, এবং নিচে 0 থাকলে ওটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি। তাহলে খেয়াল করো, আমি আরেকটা লিখতেছি, সেটা হচ্ছে ম্যাট্রিক্স ধরলাম, এটা একটা এ ম্যাট্রিক্স, তারপরে আমি একটা বি ম্যাট্রিক্স লিখি। তাহলে বি ম্যাট্রিক্সটা হচ্ছে, খেয়াল করো, বি ম্যাট্রিক্স, তাহলে এটাই হবে কি 1 2 3। তাহলে এখানে 4 5 6 0 0 0। তাহলে খেয়াল করো, তাহলে কোনটাকে ঊর্ধ্ব আকৃতির ম্যাট্রিক্স, ত্রিভুজাকার ম্যাট্রিক্স, কোনটাকে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়, কোনটাকে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স
কোনটাকে নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স বলা হয়। খেয়াল করো, তাইলে হচ্ছে প্রথমটা হচ্ছে খেয়াল করো এ ম্যাট্রিক্স। তাহলে এ ম্যাট্রিক্স, তাহলে এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে খেয়াল করি কর্ণের উপাদানের উপরের অংশ 0। তাহলে খেয়াল করো যদি ঊর্ধ্বমানী উপরে মান থাকবে, নিম্নমানী নিচে মান থাকবে, তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি বা হচ্ছে আপার ট্রায়াঙ্গেল, খেয়াল করো এটা হচ্ছে কর্ণ। ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি হলে ঊর্ধ্বে মান কি থাকবে এবং নিম্নে মান 0 থাকবে, তাহলে এটার নিম্নে 0, তাহলে এটাকে বলা হয় ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি। এখন খেয়াল করো এটা হচ্ছে কর্ণ, এটা নিচে মান আছে উপরে মান নাই, অর্থাৎ কম্পোনেন্টগুলো শূন্য, তাহলে এটাকে নিম্ন ত্রিভুজাকৃতি বলা হয়। তাহলে এটাকে কি বলা হবে? নিম্ন ত্রিভুজাকৃতি, এটাকে বলা হবে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি। তাহলে আমি আবার রিপিট করতেছি, অর্থাৎ কোনো ম্যাট্রিক্সের কর্ণের উপরের উপাদান শূন্য হলে তাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকৃতি। কোনো ম্যাট্রিক্সের যদি নিচের উপাদান শূন্য হয়, উপরের উপাদানগুলোর কি তাকে শূন্য না হয়, তাকে বলা হয় হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি। এই হচ্ছে এটা নিম্ন ত্রিভুজাকৃতি, এটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি। তাহলে আমরা আরেকটি ম্যাট্রিক্সের দিকে চলে যাই। এটা হচ্ছে উপ ম্যাট্রিক্স কাকে বলা হয়, অর্থাৎ উপ ম্যাট্রিক্স, ঠিক আছে, উপ ম্যাট্রিক্স। তাহলে উপ ম্যাট্রিক্সটা কি? এটাকে বলা হয় সাব ম্যাট্রিক্স। তাহলে সাব ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে উপ ম্যাট্রিক্স বা হচ্ছে সাব ম্যাট্রিক্স, আমি ধরে নিলাম হচ্ছে একটি উপ ম্যাট্রিক্স, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে। তাহলে একটি ম্যাট্রিক্স। এখন এর সাব ম্যাট্রিক্স কাকে বলা হবে? ধরলাম এ ম্যাট্রিক্স থেকে আমি একটা বি ম্যাট্রিক্স কি করব, লিখব। তাহলে বি ম্যাট্রিক্সটা কি হবে? এ ম্যাট্রিক্সের উপাদান হবে। অর্থাৎ সাব ম্যাট্রিক্স কাকে বলা হয়? অর্থাৎ কোনো ম্যাট্রিক্স থেকে উপাদান নিয়ে অপর একটি যদি কি করা হয়, ম্যাট্রিক্স নির্ণয় করা হয়, অর্থাৎ ম্যাট্রিক্স তৈরি করা হয়, তাকে বলা হয় যে সাব ম্যাট্রিক্স। যেমন এখান থেকে আমি উপাদান নিতে পারি 4 5 7 8, অর্থাৎ 4 5 7 8। খেয়াল করো আমি উপাদান নিচ্ছি থেকে এ ম্যাট্রিক্স থেকে, তাহলে বিটাকে এ ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ বিকে এ এর সাব ম্যাট্রিক্স বলা হবে, ঠিক আছে। তাহলে বিকে এ ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স বলা হবে কেন? কারণ এ ম্যাট্রিক্স থেকে উপাদান নিয়ে বি ম্যাট্রিক্স গঠিত অথবা বি ম্যাট্রিক্স তৈরি, সেজন্য বি ম্যাট্রিক্সকে এর ম্যাট্রিক্সের সাব ম্যাট্রিক্স বলা হয়। তাহলে ডেফিনেশনটা যদি সুন্দরভাবে বলি, কোনো ম্যাট্রিক্স থেকে উপাদান নিয়ে অন্য একটি ম্যাট্রিক্স তৈরি করা হলে তাহলে ওই ম্যাট্রিক্সকে সাব ম্যাট্রিক্স বলা হয়। তাহলে ওই ম্যাট্রিক্সকে সাব ম্যাট্রিক্স বলা হয়। এরপরে আমরা আরও ম্যাট্রিক্সের দিকে চলে যাব, যেমন হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে একটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী বা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স, সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে ব্যতিক্রমী বা হচ্ছে কি ম্যাট্রিক্স? সিঙ্গুলার ম্যাট্রিক্স। এখানে কথা আছে হচ্ছে নির্ণায়কের মান শূন্য হলে সিঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। যেমন আমি ধরতে পারি একটি ম্যাট্রিক্স, খেয়াল করো এটা হচ্ছে ধরো 1 5 5 1 সরি 1 5, ঠিক আছে। তাহলে 1 5 1 5 এটা একটা হচ্ছে কি ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান যদি শূন্য হয় তাহলে নির্ণায়কের মান কি? এটা আরও নির্ণায়ক সম্পর্কে আলোচনা করলে তখন হচ্ছে 3টি সারি 3টি কলামের নির্ণায়ক মান বের করব, তখনও এটা বের করা যাবে। আমরা সিম্পলি এটা বুঝি, ধরো 1 5 1 হচ্ছে কি 5, এটা একটা হচ্ছে কি ম্যাট্রিক্স, এটা একটা কি ম্যাট্রিক্স। এটাকে নির্ণায়ক করতে হলে থার্ড ব্র্যাকেটটাকে কি করতে হবে? এভাবে হচ্ছে পরম মানে রূপান্তর করতে হবে, অর্থাৎ মডুলাসে রূপান্তর করতে হবে। তাহলে 1 5 1 5, তাহলে 1 5 1 5। খেয়াল করো তাহলে ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে পার্থক্য কোথায়? এটা থার্ড ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়, আর হচ্ছে নির্ণায়ক বা হচ্ছে ডিটারমিনেন্টকে
মডুলাস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটার নির্ণায়ক মান কীভাবে বের করব? এভাবে আমরা ক্রস গুণ করব। 1 এর সাথে 5 হবে, 5 1 অর্থাৎ 5 5 একে 5 5 একে 5 অর্থাৎ 0 আসছে। তাহলে নির্ণায়কের মান যদি 0 আসে তাকে বলা হয় ব্যতিক্রমী বা হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর যদি নির্ণায়কের মান এটা যদি 0 না আসতো তাকে বলা হতো অব্যতিক্রমী। তাহলে তাকে কি বলা হতো? অব্যতিক্রমী বা হচ্ছে নন সিঙ্গুলার। তাহলে তাকে কি বলা হতো? অব্যতিক্রমী বা হচ্ছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমরা কি জানলাম? সিঙ্গুলার ম্যাট্রিক্স, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? সিঙ্গুলার ম্যাট্রিক্স এবং হচ্ছে কি নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলা হয়? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হবে তাকে সিঙ্গুলার বা ব্যতিক্রম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের হচ্ছে কি নির্ণায়কের মান অর্থাৎ 0 না হবে তাকে নন সিঙ্গুলার বা হচ্ছে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আজকে আমরা জানলাম হচ্ছে ম্যাট্রিক্সের ডেফিনেশনটা কি, অর্থাৎ ম্যাট্রিক্সটা কি এবং ম্যাট্রিক্সটা বাস্তব জীবনে কোথায় প্রতিফলন ঘটে সেটা শিখলাম। এবং হচ্ছে ম্যাট্রিক্সের বিভিন্ন প্রকার টাইপস অর্থাৎ হচ্ছে ডিফারেন্ট টাইপস অর্থাৎ হচ্ছে বিভিন্ন প্রকারভেদ শিখলাম। যেমন আমরা সারি ম্যাট্রিক্স শিখলাম, কলাম ম্যাট্রিক্স শিখলাম, বর্গ ম্যাট্রিক্স কাকে বলে শিখলাম, এরপরে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে শিখলাম, তারপরে হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে শিখলাম, একক বা অভেদ বা হচ্ছে ইউনিট বা আইডেন্টিটি ম্যাট্রিক্স কাকে বলে শিখলাম। এরপরে আমরা শিখলাম হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স বা হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স বা হচ্ছে কি ভার্টেক্স ম্যাট্রিক্স, এটাও দেখলাম। এরপরে আমরা দেখলাম হচ্ছে কি অর্থাৎ প্রতিসম বা হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, অপ্রতিসম বা হচ্ছে কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, সেটা দেখলাম। এরপর আমরা দেখলাম হচ্ছে উপ বা হচ্ছে সাব ম্যাট্রিক্স। এরপরে আমরা দেখলাম হচ্ছে ত্রিভুজাকৃতি বা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গেল ম্যাট্রিক্স। ত্রিভুজাকৃতি বা ট্রাইঅ্যাঙ্গেল ম্যাট্রিক্স দুই ধরনের, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতি বা আপার ট্রাইঅ্যাঙ্গেল ম্যাট্রিক্স, আরেকটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকৃতি বা হচ্ছে লোয়ার ট্রাইঅ্যাঙ্গেল ম্যাট্রিক্স। এরপরে আমরা দেখলাম হচ্ছে সিঙ্গুলার বা ব্যতিক্রমী ম্যাট্রিক্স কি এবং হচ্ছে নন সিঙ্গুলার বা অব্যতিক্রমী ম্যাট্রিক্স কি। আজকে হচ্ছে এটুকু, অর্থাৎ ম্যাট্রিক্সের ডেফিনেশন, ম্যাট্রিক্সের হচ্ছে প্রয়োগ এবং হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। এরপর আমরা ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের গুণ এবং হচ্ছে ম্যাট্রিক্সের হচ্ছে বিয়োগ এবং ম্যাট্রিক্সের র্যাঙ্ক সম্পর্কে জানবো। তখন এই অধ্যায় সম্পর্কে আমাদের টোটাল বিস্তারিত জানা হয়ে যাবে।